আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকেই শুরু করছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো বাহিরে থেকে কাপড় এনে কাপড়গুলো ভাঁজ করে আবার যার যার কাপড় যার যার ড্রয়ারে রেখে দিচ্ছি। তো এভাবে করে কাপড় গুছিয়ে রাখলে আমার কাছে অনেকটা সহজ মনে হয়। আর আমি প্রতিটি কাপড় যাতে দেখা যায় এজন্য আমি এভাবে ভাঁজ করে রাখি। এতে করে হয় কি, কাপড় যখন বের করে নিতে হয় তখন আর কাপড়গুলো এলোমেলো করতে হয় না। যখন যেটা প্রয়োজন সেটা দেখে দেখে প্রয়োজন মতো বের করে নেওয়া যায়। এতে করে সবসময় ড্রয়ারটা গুছানো থাকে। এই টিপসটি ফলো করলে আসলে হয় কি, প্রতিদিন কাপড় ভাঁজ করার ঝামেলা থাকে না। এখন হচ্ছে সকালবেলা, এখন হচ্ছে আমি বানাবো প্লেন খিচুড়ি। একদম সাদামাটাভাবে যে খিচুড়িটা বানানো হয় সেটাই আমি বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই খিচুড়িতে আমি আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না। এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে দেব, লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, যাতে করে খিচুড়ির কালারটা বাসন্তী কালারের মতো হালকা কালার আসে। এই জন্য আমি আর কোনো মশলা ইউজ করব না, অল্প পরিমাণে হলুদটা ইউজ করব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাল, আর চালটা ভাজতে ভাজতে এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর চালের মধ্যে কাঁচামরিচগুলো দেওয়াই আছে। চালটা ভাজতে ভাজতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার সঙ্গে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে চালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি খিচুড়িটা রান্না করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। আমার গত ভিডিওতে আমার প্রিয় আপু জুলেখা জুমা আইডি থেকে জুমা আপু লিখেছেন, আপু রান্নাগুলো মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে, লতি দেখে খেতে ইচ্ছে করছে, জ্বরের মুখে কেউ যদি রান্না করে দিত, আহা। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অসুস্থ হয়ে আপনার শরীরে জ্বর নিয়ে আমার ভিডিওটি আপনি আপনার মূল্যবান সময় দিয়ে দেখেছেন। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানিয়েও আপনাকে ছোটো করতে চাই না। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি বা আরও আমার যে ইউটিউবার আপুরা আছে আমাকে এত বেশি বেশি করে সাপোর্ট করে যাচ্ছে, যা বলার বাহিরে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা দেখে একদম আমার মনটা পড়ে যায়। আপু যদি সম্ভব হতো আপনি যদি আমার বাসার আশেপাশে থাকতেন বা ধারে কাছে থাকতেন, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করতাম আপনাকে আমি আমার নিজ হাতে রান্না করে নিজ হাতে মুখে তুলে খাইয়ে দেই। যেহেতু আপনি প্রবাসে আছেন, আর আমার কাছে এটাই মনে হয় যে সব সময় প্রবাস জীবনটা অনেক কষ্টের। সব কিছু পাওয়া গেলেও আপনজনরা পাওয়া যায় না। আপু আপনার জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ যেন আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ যেন বেমারের নিয়ামতকে শিফার নিয়ামত দ্বারা পরিণত করে দেন, আমিন। তো কমেন্ট পড়তে পড়তে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এভাবে সবসময়ই ছোটো পাত্রে ডিম সিদ্ধ করি। এটা একটা টিপস, ডিম অতি তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ করার টিপস। আমি যে মনে করি যে যদি ছোটো পাত্রে যদি ডিমটা সিদ্ধ করা হয়, এতে করে হয় কি পানির পরিমাণটা কম লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি সব সময় আমি এই যে ছোট্ট একটা কিউট পাত্র দেখছেন, এই পাত্রের মধ্যে আমি 2টি বা 3টি ডিম হলে আমি এটার মধ্যেই সিদ্ধ করে নেই।
এরই মধ্যে খিচুড়িটাও রান্না হয়ে গেছে। এরপর হচ্ছে আমি মাছটাও ভাজি করে নিচ্ছি। আর মাছ ভাজিতে আমি সবসময় হলুদ লবণ দিয়ে মাছটা ভাজি করে নেই। মাছ ভাজতে ভাজতে আর একজন আপুর আর একটি সুন্দর কমেন্ট পড়ে নেই। ইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছেন, আজকে আপনি আমার পছন্দের সব রান্না করেছেন, কিন্তু অনেক দিন থেকে গ্যাসের প্রবলেম, এর কারণে খেতে পারছি না। আপনার রান্না দেখে খেতে ইচ্ছে করছিল। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক ডান। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা যে এত সুন্দর সুন্দর ভাষা খুঁজে পান, আমি বুঝে উঠতে পারি না। এত সুন্দর সুন্দর করে কমেন্ট লেখেন। আপনাদেরকে আমি কী বলবো, কী বলে যে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। আসলে এই প্ল্যাটফর্মে যদি না আসতাম তাহলে জানতামই না যে মানুষ এত নিঃস্বার্থভাবে মানুষকে যে ভালোবাসতে পারে, এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে, এত বেশি বেশি করে সাপোর্ট করতে পারে। আসলে এই জায়গায় না আসলে এই ভালোবাসার মর্মটা বুঝতাম না। এই মধ্যে একটি চুলোয় আমার অফ ক্যামেরায় ডালটা বসিয়েছিলাম, তো ডালটা প্রায় রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এই পাত্রের মধ্যেই ডালটা বাগার দিয়ে দিলাম, যেহেতু আমি এই পাত্রের মধ্যে রান্না করব আলু বেগুনের ঝোল। তো আমি চেয়েছি যে একই পাত্রে যদি আমি বাগারটা করে নেই তাহলে হবে কি, আর বাসন ধোয়ার একটা ঝামেলা থাকবে না। একই পাত্রে আমি বাগার করে এরপর আবার এটাতেই বেগুনের তরকারিটা বসিয়ে দিতে পারবো। এভাবে যদি একটু টেকনিক খাটিয়ে রান্না করা হয়, এতে করে হয় কি বাসনের পরিমাণটা কিছুটা কম হয়। রান্না করতে গেলে দেখা যায় কি যতটুকু সময় রান্না করবেন ততটুকু সময় শুধু বাসন ধুতেই হবে। জানি না আমার মতো আর কারো এরকম হয় কি না। এরপর হচ্ছে মাছ ভাজার যে তেলগুলো ছিল সেই তেল দিয়ে আবার বেগুনের তরকারিটা রান্না করে নিচ্ছি। মাছ ভেজে যে তেলটা থেকে যায় সে তেলটা আমি সাথে সাথে ইউজ করার চেষ্টা করি, এ তেল আর রাখি না। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আজকে আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আর আলুটা দিয়ে আলুর সাথে সাথে আমি বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে আরও হয়তো বা ভালো হতো। আমার হাতে যেহেতু সময়টা কম, আজকে খুব বেশি দেরি হয়ে গেছে রান্না করতে করতে, এই জন্য আমি শুরুতেই আলুটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর আমি মাছের তরকারিতে এই মশলাটাই আমি সবসময় ইউজ করি। আর যেহেতু বেগুনের ঝোল রান্না করব, এটাতে আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দেব। জানি না আর কেউ এভাবে করে রান্না করেন কি না। আমি রান্না বাড়ায় এত বেশি পারদর্শী না, তারপরেও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এভাবে রান্না করেও আপনারা খেতে পারেন, একদম সিম্পল ওয়েতে অল্প মশলাতে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে এতটা মন্দ হয় না। আমি যেহেতু পরে বয়েস করেছি, তো এ সময় হয়েছে কি তরকারিটা রান্না করে খাওয়াও হয়ে গেছে, তো তরকারির স্বাদটাও আমার বোঝা হয়ে গেছে। খেতে খুব বেশি ভালো লেগেছিল, একদম ঝটপটভাবে রান্না করে। আমার কাছে এতটুকু আশা ছিল না যে এতটুকু মজা হবে। সব কিছুই হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আমাদের রিজিকে ভালো কিছু রাখেন তাহলে দেখা যায় কি যে কোনোভাবে রান্না করলে আল্লাহ যদি আমাদের রিজিকে রাখেন তাহলে এটাই মজা লাগে। আলু বেগুনটা কষাতে কষাতে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে জাল করে একটু আটালু ভাব হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে রান্না করে নেব। দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, যার জন্য এত দূর পর্যন্ত এসে পৌঁছেছেন। আর যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। আমার ভিডিও বা কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এই ছিল আমার আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।